ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ फुल्लचिन्ताय धीराय गीतानिर्मल्यमालिने तुर्याम्बुधिमग्नाय तुर्याय नमस्तु मे। आज श्रीरामकृष्ण पार्षद स्वामी तुरानंदजी महाराजेर जन्मतिथि 160तम जन्मतिथि। श्रीरामकृष्णेर पार्षदरा एकजन दिक्पाल, एकजन एकटी रत्न। और श्रीरामकृष्ण एदेरके तैरी करेছে নিজের মনের মতো করে, যেখানে যেটা কাজে লাগবে। তুরানন্দজি মহারাজও ওই একরকম রত্ন ছিলেন। স্বয়ং শ্রীরামকৃষ্ণ তুরানন্দজি মহারাজ, যাকে আমরা হরি মহারাজ বলে ভাই, স্বামী বিবেকানন্দ হরি ভাই, তার সম্বন্ধে বলেছেন গীতোক্ত যোগী। আমরা সকালে গান গাই প্রত্যেক তিথি পুজোতে ভুবনমঙ্গল, তাতে লেখা আছে যোগরত ত্যাগব্রত তুরীয় আখ্যাত সার্থক নাম তুরানন্দজি। তার মন কিন্তু সর্বদা তুরীয়তেই থাকত। ক্ষণকালের জন্য বিন্দুমাত্র তার মন কখনো ঈশ্বর বিমুখ হতো না। যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, তিনি সর্বদা আত্মস্থ যোগস্থ। তিনি লোকালয়েও থাকেন, সেখানেও মানুষের জনসমাগম, তার মধ্যেও তিনি ধ্যানস্থ। তার মনের স্বাভাবিক গতি ছিল ঊর্ধ্বের দিকে, উপরের দিকে, ঈশ্বরের দিকে, ভগবানের দিকে। তাই তার গুরু ভাই স্বামী শিবানন্দজি মহারাজ, মহাপুরুষ মহারাজ বলতেন, হরিমহারাজ ছিলেন শুদ্ধ সত্য সুখদেবের মতো পবিত্র। গীতা, চণ্ডী, বিবেক চূড়ামণি, উপনিষদ, বেদান্ত দর্শন, এইগুলো পড়াই হচ্ছে তার ধ্যান। তিনি 1 ঘন্টায় শ্রী শ্রী চণ্ডী বলতে পারতেন, পড়তে পারতেন। এইসব পড়ে তিনি ধ্যান করে ওই শ্লোকের মর্ম তিনি উপলব্ধি করেছিলেন। স্বয়ং স্বামী বিবেকানন্দ বলেছেন তার হরিভাই সম্বন্ধে, হরিভাইয়ের অদ্ভুত ত্যাগ, কঠোর তপস্যা, দৃঢ় নিষ্ঠা ভেবে আমি মনে বল পাই, নতুন করে বল পাই। শ্রীশ্রীমা একটু দামি কথা বলেছেন হরিভাস সম্বন্ধে। তিনি বলছেন, ঠাকুর এসেছিলেন তাই এদের এনেছিলেন। এরা তো মানুষ নয়। 1000 বছর তপস্যা করলে যা না হয়, এসব মহাপুরুষদের একদিন, মাত্র একদিন মন দিয়ে সেবা করলে তার চেয়ে বেশি ফল লাভ হয়। তিনি তারপর তার তুরানন্দজি মহারাজ সেবা করছেন, প্রাণপণে এদের সেবা করো। শ্রীরামকৃষ্ণের কয়েকটি কথা তুরানন্দজি আজীবন পালন করেছিলেন। উনি ছোটবেলা থেকে বেদান্ত বিচার করেন, অভিসন্নকান বেদান্তের সমস্ত সেগুলোকে অভ্যাসও করেন। তিনি বেদান্ত আর ঠাকুরের কাছে যাতায়াত করেন। শ্রীরামকৃষ্ণ আজ যাতায়াত করছেন, অনেক দিন আসেননি। তা একদিন বললেন একজনকে, আরে ও আসছে না কেন রে?
বললেন বন্ধু খুব বেদান্ত চর্চা করছে, ঠিক আছে একদিন তাই ডেকে নিয়ে আয়। তারপর এলেন, আসতেই শ্রীরামকৃষ্ণ বলছেন হরি মহারাজকে, কি গো তুমি নাকি আজকাল খুব বেদান্ত বিচার করছো? তা বেশ বেশ, তা বিচার তো খালি এই তো, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, না আর কিছু? হরি মহারাজ বিস্মিত হয়ে গেলেন, তাই তো, এই ধারণা করাটি হচ্ছে বেদান্তের সাধন করা। তারপর বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো এই ধারণা করায় বেদান্তকে বোঝা, নিজে সাধন দিয়ে তাকে লাভ করা যায় না। মানুষও তো এইটুকুন শক্তি। আসল কথা হলো ঈশ্বর কৃপা ভিন্ন কিছুই হবে না। ঈশ্বর কৃপা করলে তবেই সব কিছু সিদ্ধি লাভ হবে। হরি মহারাজ বেদান্ত বিচারের নির্যাসটি বুঝে গেলেন। আরেকবার শ্রীরামকৃষ্ণকে আশীর্বাদ করেছিলেন, তুই হরির দাস, হরির দাস, তোর পক্ষে কখনো ঈশ্বর বিস্মৃতি অসম্ভব। আর তার এই আশীর্বাদে, শ্রীরামকৃষ্ণ আশীর্বাদেই হরি মহারাজের ঈশ্বরমুখী। আরেকটি জিনিস শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করলেন হরি মহারাজের কাছে, হরি মহারাজ নারী জাতিকে এড়িয়ে চলতেন, তাদের হাওয়া পর্যন্ত সহ্য করতে পারতেন না। শ্রীরামকৃষ্ণ লক্ষ্য করেছেন, শুনলেন, এই কথাটা তিনি শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন। তা শুনে শ্রীরামকৃষ্ণ কী বললেন? খুব তিরস্কার করলেন, বললেন বোকার মতো কথা বলছিস। ভাববি তারা জগন্মাতার মানবী মূর্তি, তাদের মায়ের মতো দেখবি, শ্রদ্ধা করবি, তাদের প্রবাহতে মুক্ত হবার এই হচ্ছে একমাত্র উপায়। তা না হলে যতই তাদের অবজ্ঞা করবি, তাদের ফাঁদে পড়বি। শ্রীরামকৃষ্ণ তা প্রত্যেক শিষ্যকে তো পার্শ্বদকে ঠিক ঠিক বললেন কে কী কাজ করবি। এই যে বেদান্ত বিচার আর নারীদেরকে মাতৃবৎ দেখা, এই দুটি কথা শ্রীরামকৃষ্ণের হরি মহারাজের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ হয়ে গেল। হরি মহারাজ জানতেন না, কিন্তু শ্রীরামকৃষ্ণ জানতেন, তাই তিনি হরি মহারাজকে এই কথা বলেছিলেন। সাধারণত তুরানন্দজির কথা এলেই, মনে পড়লেই আমার চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে। তিনি ধ্যান করছেন, হয়তো ধ্যান শেখাচ্ছেন, হয়তো শাস্ত্র ব্যাখ্যা করছেন, ভক্তদের সঙ্গে অবিরাম ভগবত দর্শন করছেন। আমরা ওদিকে যাব না। আমরা স্বামী তুরানন্দজি তার জীবনের আরেকটা দিকের দিকে একবার আলোকপাত করার চেষ্টা করব। কি সেটি আমেরিকায় তার বেদান্ত প্রচার। যে বেদান্তকে হরি মহারাজ তার নিজের জীবনে ফুটিয়েছিলেন, সেই বেদান্ত জীবনকে স্বামীজি আমেরিকাতে বেদান্ত সেবায় কাজে লাগালেন। তিনি জোর করে তুরানন্দজিকে দ্বিতীয়বার পাশ্চাত্য যাত্রায় নিয়ে গেছিলেন আমেরিকা বেদান্ত প্রচার করতে, আর বেদান্তোক্ত জীবন দেখাতে। তুরানন্দজি 3 বছর আমেরিকায় ছিলেন। 3 বছর তার অফুরন্ত কাজ করেছেন।
আমেরিকাতে 5 জন শ্রীরামকৃষ্ণ পার্ষদ বেদান্ত প্রচার করেছে। স্বামীজি তো রয়েছেন, বৈদানন্দজি, শারদানন্দজি, আর আমাদের তুরানন্দজি আর স্বামী ত্রিগুণানন্দজি। এই 5 জনের অক্লান্ত পরিশ্রমে, আত্মত্যাগে পাশ্চাত্যে বেদান্তের আন্দোলনটি একবারে শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছিল। যে বেদান্ত আন্দোলন আজ এত বছর ধরে, 125 বছর ধরে চলছে, কোথাও ছেদ পড়েনি। ওই সময়ে আরও বা তারপরেও আমাদের যে ইস্টার্ন ফিলোসফিগুলি, তাকে আশ্রয় করে বহু সমস্ত যোগী এবং অন্যান্য সমস্ত গিয়েছিলেন, কিন্তু সবাই কালের গর্ভে বিলীন হয়ে গেছে, স্বল্পকাল স্থায়ী ছিলেন। কিন্তু এই বেদান্ত আন্দোলন চিরস্থায়ী হয়ে গেছে। তার যে তুরানন্দজি মহারাজের যে আমেরিকা বেদান্ত আন্দোলনের যে অবদান, সে কিন্তু অনস্বীকার্য। তিনি নিউ ইয়র্ক তার আশপাশে অঞ্চলে, সান ফ্রান্সিসকোতে, বোস্টনে, লস অ্যাঞ্জেলস, ওকল্যান্ডে অবিরত বেদান্তের ক্লাস, বেদান্ত অনুরাগীদের জীবন গঠনে তিনি প্রচণ্ড পরিশ্রম করেছিলেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিবেকানন্দের অনুপ্রেরণা সান ফ্রান্সিসকো বেদান্ত সমিতি, যাকে এখন বেদান্ত সোসাইটি বলা হয়, সেইটি প্রতিষ্ঠা করা। আর ওই সান ফ্রান্সিসকো থেকে 100 মাইল দূরে একটা বিজন প্রদেশে নাভাদা উপত্যকায় শান্তি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। এই দুইটি অনবদ্য অবদানের জন্য তুরানন্দজি মহারাজ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে রয়েছে। আমেরিকা যতদিন ছিলেন ততদিন তিনি দিব্যভাবে ভাবিত হয়ে আর জগন্মাতার যন্ত্রস্বরূপ হয়ে তিনি বেদান্ত প্রচার করেছিলেন। এবার আসি কীভাবে স্বামী তাকে দিয়ে গেলেন আমেরিকাতে। যখন স্বামীজি আমেরিকা ছাড়বেন, ভারতবর্ষে আসবেন প্রথমবারে, তখন তার শিষ্যদের বলেছিলেন, তোমরা আমার মধ্যে শুধু ক্ষাত্রবীর্য দেখেছ, ক্ষাত্র শক্তির বিকাশ দেখেছ। আমি এমন একজন আমার গুরুভাইকে পাঠাবো, তিনি ব্রাহ্মণ সুলভ গুণরাজির মূর্ত বিগ্রহ। তিনি আদর্শ ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞ। মানুষের জীবনে উচ্চতম আধ্যাত্মিকতার বিকাশ কীরূপে হয় তাকে দেখলে তোমরা বুঝতে পারবে। এই কথা স্বামীর মনে ছিল। দ্বিতীয়বার যখন স্বামীজি দেশ যাওয়া ঠিক হলো, তখন তিনি তুরানন্দকে চাইলেন তার সঙ্গে নিয়ে যেতে। কিছুতেই তিনি রাজি হচ্ছেন না। অন্য গুরু ভাইরাও বুঝালেন, খুব ধরলেন, যাও যাও এর সঙ্গে, সব ব্যর্থ। তখন স্বামী আসরে নামলেন। তিনি কি করলেন? বিবেকানন্দ স্বামীজি কী করলেন? তুরানন্দজি গলা ধরে, গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, হরি ভাই, আমি ঠাকুরের কাজের জন্য বুকের রক্ত বিন্দু বিন্দু পাত করে মৃতপ্রায় হয়েছি। তোমরা এসব কাজে সাহায্য করবে না, কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? স্বামীর যেই আর্থিক, এই যে ভাবাবেগ, তুরানন্দজিকে সংকল্পচ্যুত করল। তিনি বিদেশ যাওয়ার সম্মতি দিলেন। চললেন স্বামীজির সঙ্গে, সঙ্গে নিবেদিতা। 1899 সালে 20 জুন কলকাতা থেকে, আর আগস্ট মাসে নিউ ইয়র্কে পৌঁছলেন। প্রথমে তারা নিউ ইয়র্ক বেদান্ত সমিতিতে থাকলেন কয়েকদিন। তখন ওখানে অভেদানন্দজি মহারাজ ছিলেন ইনচার্জ। 3 গুরু ভাই চললেন। স্বামীজির শিষ্য ছিলেন লেগেট, মিসেস লেগেট, মিস্টার লেগেট। তাদের গ্রামের একটা বাড়ি ছিল অনেক দূরে, নিউ জার্সিতে, রিজলি ম্যানর। সেইখানে তারা থাকলেন, তারা বিশ্রাম নিলেন। আর যখন ফিরে এলেন, ফিরে এসে তিনি বেদান্তের ক্লাস করতেন নিউ ইয়র্কেতে। অভেদানন্দ মহারাজ আছেন। তারপরে তার বক্তৃতার
শুনে হরি মহারাজ একদিন বললেন, হরি ভাই, সব কথা একদিনে বলো না, তারপরে কি বলবে, সব পুড়ে যাবে তো। তো হরিমহারাজ কি উত্তর দিলেন, মা রাস ঠেলে দেন, তিনি দেবেন। এইভাবে স্বামীজির সঙ্গে 2 মাস তিরোধানন্দ মহারাজ কাটালেন। স্বামী তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন, ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন, কথা বলাচ্ছেন। তাদের এইসব পরিচয় করার সময় মন্টক্লেয়ারে মিসেস হুইলারের সঙ্গে পরিচয় করে দিলেন। হুইলার তো খুব আনন্দিত, তিনি জানতেন সারদানন্দজি তার বাড়িতে ছিলেন। বলে, স্বামীজি, এটি আপনার নিজের বাড়িগুলো মনে করবেন, যখন খুশি আপনি আসবেন। আগাম নিমন্ত্রণ রেখে দিলেন। স্বামী দেখলেন যে হরিভাই বেশ ভক্তদের সঙ্গে পরিচয় টরিচয় হয়েছে করছে, কিন্তু তাকে তো বেদান্ত বিচার করতে হবে। তখন স্বামীজি একটা কৌশল অবলম্বন করলেন। কী করলেন কৌশলটি? খুব গম্ভীর স্বরে হঠাৎ একদিন স্বামীজি বললেন, হরি ভাই, আমার তো আর টাকা নেই, পয়সাও নেই, সব ফুরিয়ে গেছে, তোমাকে আর খাওয়াতে পারবো না, তুমি তোমার পথ দেখো। বলে গম্ভীর হয়ে চুপ করে বসে রইলেন স্বামী। তুরীয়ানন্দজি মহারাজ মাথায় হাত, গম্ভীর, চুপ, কি বলবেন? হরিভাইকে নির্বাক গম্ভীর দেখে স্বামীজি কিন্তু মত বললেন না। বললেন, হরিভাই, তাহলে তুমি কী করবে? তুরীয়ানন্দজি মহারাজ গম্ভীর সে উঠলেন, হ্যাঁ, আপনি যা বলেছেন তাই হবে। হরিমহারাজ কৌশলটা বুঝতে পারলেন না, কিন্তু মনে খুব রেগে গেলেন, চটে গেলেন, পাথরের মতো বসে রইলেন। তখন তা হঠাৎ মনে পড়লো ওই মন্টক্লেয়ারে মিসেস হুইলারের কথা। তখন মনটা শান্ত হলো, চুপচাপ, তিনি কথা বলছেন না। পরের দিন আবার স্বামীজি বললেন, কি হরি ভাই, কি ঠিক করলে? তুরীয়ানন্দজি মহারাজ বললেন, তিনি নিজের সংকল্পের কথা বললেন, তিনি নিউ ইয়র্কে মন্টক্লেয়ারে যাবেন, মিসেস হুইলার বাড়িতে থাকবেন। স্বামীজি খুব আনন্দ হলো, বুঝলেন কৌশলটা কাজে লেগে গেছে। তিনি উৎসাহ দিয়ে বললেন, বেশ বেশ, খুব ভালো, যেখানেই থাকবে মাঝে মাঝে একটু ক্লাস, একটু লেকচার দেবে। এই কথা শুনে তুমি আমার খুব চটে গেল, আবার আমি ওসব পারবো না, আমার দ্বারা হবে না। স্বামীজিও ছাড়লেন না, আশ্বস্ত করে বললেন, তোমাকে তো আর আলাদা করে লেকচার দিতে হবে না, তুমি যা বলবে তাই হই উপদেশ, তাতে লোকের কল্যাণ হবে। হরিমহারাজ চুপ করে গেলেন। মিসেস হুইলারকে লিখলেন, মিসেস হুইলার বললেন, স্বাগত স্বামীজি। সেই সেপ্টেম্বরে তারা এসেছিলেন আমেরিকাতে, আর নভেম্বরে 2 মাসের মধ্যে স্বামীজি তুরীয়ানন্দকে বেদান্ততে কাজে লাগিয়ে দিলেন। মন্টক্লেয়ারে গেলেন তুরীয়ানন্দজি মহারাজ। হুইলার দম্পতি খুব তাকে আদর করে রাখল, সব করলেন। তিনি সেখানে যারা আসতেন তাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করতেন, স্বামীজিরও প্রসঙ্গ করতেন, আর কিছু ক্লাস করতেন। উনি বেশি লেকচার দিতে পছন্দ করতেন না, ছোটোখাটো লেকচার দিতেন, উনি জীবন গঠনের উপর বেশি জোর দিতেন। এভাবে তুরীয়ানন্দজির বেদান্ত প্রচার আরম্ভ হলো আমেরিকাতে। স্বামীজি কিন্তু মন পড়ে রইল গুরু ভাইয়ের কাছে, যতই হোক বিদেশভূমি, এই তপস্বীকে গুহা পর্বত জঙ্গল থেকে বের করে ভোগের দেশে টেনে হিঁড়ে নিয়ে এসেছেন, ওটা আগুনে ফেলে, বলতে গেলে আগুনে ফেলে দিয়েছেন। কী অবস্থা তুই নেই? স্বামীজি কয়েকদিন পর দেখতে গেলেন হরিভাইকে, কিন্তু তুরীয়ানন্দজির কাজ দেখে খুব খুশি। তখন স্বামীজি হেসে হেসে আসল কথা বললেন,
দেখো হরি ভাই, তোমাকে কাজে নামাবার জন্য একটু কড়া কথা বলেছিলাম। এটা আদর্শ সন্ন্যাসী জীবন বোঝেনি, দেখেনি, আমার কাছে শুনেছে মাত্র। তোমাকে ভারত থেকে আমেরিকায় নিয়ে এসেছি এই জন্য যে তোমার জীবন দেখে এরা বুঝবে আদর্শ ভারতীয় হিন্দু সন্ন্যাসী কীরকম। এরা তো শোনা কথায় বিশ্বাস করে না। তোমরা হচ্ছে ঠাকুরের সন্তান, তোমাদের দেখলে মানুষের মনে ধর্মবোধ জেগে উঠবে। তারপর বললেন লিভ দ্য লাইফ, ফরগেট ইন্ডিয়া, বাকি জীবনটাই দেশে কাটিয়ে দাও। স্বামীজির এই কথাগুলো তুরানন্দজির মনেতে খুব দাগ কাটল। মনে তিনি দৈবাদেশ পাচ্ছেন। এই 3 বছর যে আমেরিকাতে ছিলেন, এই 3 বছর তিনি স্বামীজির এই আদেশ নির্দেশদাগুলি পালন করে গেছেন। তারপর স্বামী নিজে কথা বললেন, দেখো হরি ভাই, হরি ভাই রাখতেন, হরি ভাই এরা আমাকে দেখে কিছু বুঝতে পারে না। আমি একরকম বলছি, তারপর আরেক রকম, কাজও আমার কিছু ঠিক নেই। এখন একরকম করছি, পরে অন্যরকম। আমরা হচ্ছে ওয়ার্ল্ড টিচার, তাই যখন যেমন তখন তেমন করি, যেখানে যেমন সেখানে তেমন থাকি। নিয়মিত বিধিবদ্ধভাবে কিছু না বললে বা করলে সালকে বুঝতে পারে না। আমাকে এরা স্তম্ভিত হয়, চমৎকৃত হয়। তাই আমাকে এরা খুব ভালোবাসে, শ্রদ্ধা করে, প্রশংসা করে, কিন্তু বুঝতে পারে না। তোমার নৈষ্ঠিক জীবন সংস্পর্শে এসে এরা বুঝবে ভারতীয় সন্ন্যাসীর জীবন কীরকম, আর এরা গুণের আদর করে। এই জন্য জাহাজে উঠেই তোমাকে বলেছিলাম নিরামিষী হতে, ভেজিটেরিয়ান হতে। কারণ আমেরিকানরা ভেজিটেরিয়ানদের খুব পছন্দ করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। তাই তবে কি নিরামিষ মানে ডিম পর্যন্ত, মাছ মাংস একেবারেই নৈবচ। স্বামীজির কথায় তুরানন্দজি বুঝতে পারলেন তাকে কেন আমেরিকায় স্বামীজি এনেছেন। এটাকে ঠিক বুঝতে পারেননি। তিনি স্বামীজির আদেশে বেদান্ত প্রচারের মনোনিবেশ করলেন। তিনি আদর্শ হিন্দু সন্ন্যাসীর জীবনযাপন করে আমেরিকানদের বেদান্ত সাধনায় তিনি আত্মনিয়োগ দিলেন। তিনি বেদান্ত ছাত্রছাত্রীদের জীবন করে তুললেন। তিনি জীবন করার পক্ষে জোর দিতেন, যা চিরস্থায়ী ছিল। প্রথম কাজ হলো, কর্মক্ষেত্র হলো নিউ ইয়র্ক। আমেরিকানরা ওইখানে বেদান্ত ছাত্রছাত্রী নিউ ইয়র্কে, তারা তো সাইক্লোনিক বাঁক দেখেছেন, অভিনন্দ মহারাজের বক্তৃতাও শুনেছেন, পাণ্ডিত্য বক্তৃতা শুনেছেন। তার লোকের জীবন চাইছিলেন, তারা চাইছিলেন ধ্যাননিষ্ঠ, সাধনশীল ভারতীয় সাধু। তুরানন্দজিকে দেখে তাদের খুব মনে লেগে গেল, পছন্দ হয়ে গেল। আর তাদের সঙ্গে তুরানন্দজির আচরণও অতি সহজ স্বাভাবিক হয়ে গেল, নিজের দেশেই আছেন। তিনি আমেরিকাকে স্বদেশ বলে মনে করতেন। দেখুন কোথায় সন্ন্যাসী তপস্যা করে কাটিয়েছেন। তিনি কয়েক মাস মাত্র এসেই আমেরিকার সঙ্গে একাত্ম হয়ে গেলেন। তবেই তো কাজ করতে পেরেছিলেন। এই যে শ্রীরামকৃষ্ণ আদেশ বলেছিলেন তাকে, আর জগন্মাতা তার হাত ধরেছিলেন। তারপর তিনি বললেন, এদেশকে যতটা অদ্ভুত মনে হয় তত অদ্ভুত আমার মনে হচ্ছে না। দেখছি মানব চরিত্র সর্বত্রই সমান। তিনি ধীরে ধীরে আমেরিকান জীবনদের সঙ্গে মানিয়ে নিলেন। তার মুখে সব সময় ঈশ্বরের কথা, হরি ওম, শিব শিব শিব, খুব মিষ্টি, গম্ভীর,
ভাবোদ্দীপক। তিনি বলতেন, তোমরা সব মায়ের সন্তান, সর্বদা তার চিন্তা করো। তিনি বলতেন, তোমরা উদ্যমশীল, কর্মঠ, জড়তা অলসতা তোমাদের মধ্যে নেই, কেবল এই শক্তিকে সংযত করতে হবে, এই বহির্মুখী শক্তিকে অন্তর্মুখী করতে হবে। তিনি তাই করেছিলেন। তিনি ভক্তদের প্রশ্নের উত্তর তিনি অন্তর থেকে দিতেন। আগে তৈরি বেশি বক্তৃতা করতেন না, বললেন ধ্যান করাতেন। ধর্মে সাধনার দিকটা তিনি বিশেষ জোর দিতেন। আর যে ভারতীয় শাস্ত্রের যে মূল কথাগুলো তিনি পুরাণ থেকে অন্যান্য ধর্মগ্রন্থ থেকে গল্প করে তাদেরকে বুঝিয়ে দিতেন। আর বেদান্ত ছাত্রদের সঙ্গে তিনি খুব ঘনিষ্ঠভাবে মিশতেন। তাদের অজ্ঞাতসারে সকলের দৃষ্টিভঙ্গি তিনি বদলে দিয়েছিলেন। তিনি তাদের সঙ্গে উচ্চ ধর্মজীবন সহজভাবে যাপন করতেন। তিনি যা তা করছেন, তারাও তাই করছে। তাদের মনের অগোচরে তাদের মধ্যে আধ্যাত্মিকতার স্রোত সকলকে তিনি তীব্রভাবে অনুপ্রাণিত করতেন। মায়ের মতো তাদের কল্যাণ চিন্তা করতেন। কখনো শাসন করতেন মায়ের মতো, কখনো স্নেহ করতেন। বলতেন, লেগে থাকো, লেগে থাকো, বলো আমি সিদ্ধি লাভ করবই, আমি এই জীবনে আমি ঈশ্বর দর্শন করব, এই তোমার মন্ত্র হোক, এই তোমার জীবনের উদ্দেশ্য হোক, অদম্য ইচ্ছা শক্তি চাই। তুরানন্দজির এই রূপ ধর্মশিক্ষা স্বাভাবিক ছিল বলে তিনি ওদেশে এত সফল হয়েছিলেন। তার প্রণালী ছিল প্রাণবন্ত, জীবন ছিল প্রেরণাময়। সবাই একসঙ্গে থাকতেন, বেড়াতেন, খেতেন আর আধ্যাত্মিক প্রসঙ্গ করতেন। এই অসংখ্য ছাত্রছাত্রীদের বেদান্ত সাধনাকে অতি সহজ সরল করে তাদের জীবনকে পরিবর্তন করেছিলেন বলে তার বেদান্ত প্রচার সত্যি সত্যি ফলপ্রসূ হয়েছিল। স্থায়ীভাবে বেদান্ত আন্দোলন গেড়ে বসেছিল। আর এই স্বামীজির নির্দেশ, আদর্শ ভারতদর্শন যেমন করো তাই তিনি করে গেছেন। এই করে তিনি সকলের মনে বেদান্তের স্থায়ী ভাব তিনি দাগ করে রেখেছিলেন। কীভাবে তুরানন্দজি বহু আমেরিকান ছাত্রছাত্রীর মধ্যে অনেকেই তারা ব্রহ্মচারী জীবনযাপন করতেন, আদর্শ গৃহী হয়েছিলেন। এদের মধ্যে একজন ছিলেন যিনি পরে সন্ন্যাসী হয়েছিলেন, ডাচ আমেরিকা হেলমোজ। ডাক নাম ছিল গুরুদাস মহারাজ, সন্ন্যাস নাম ছিল স্বামী অতুলানন্দজি মহারাজ। তিনি শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্রদীক্ষিত ছিলেন, অভয়নন্দজির কাছে সন্ন্যাস ব্রহ্মচর্য ছিলেন। তিনি বেলুমঠেও ছিলেন একদিন, মায়াবতীতে ছিলেন, কনখলে দীর্ঘকাল ছিলেন। আর শেষ জীবন আমাদের যে দেরাদুন আশ্রম আছে, ওখান থেকে বার্লগঞ্জ, মুসৌরি পাড়ে বার্লগঞ্জ বলে একটা জায়গা আছে, সে বার্লগঞ্জে বাংলোতে তপস্যা জীবনযাপন করছেন। এক সন্ন্যাসী সেবক থাকতো, তিনি দেখাশোনা করতেন। এই হয়তো ওই যে আমেরিকাতে এসেছিলেন, আর কোনো রীতি আমেরিকা ফিরে যাননি। এখানে জীবন এই হচ্ছে হরিমাজের প্রভাব। হরিমাজ তাকে নিয়ে অনেক জায়গায় তাকে হয়েছেন, তীর্থ করতে গিয়েছেন। এই গুরুদাস সমাজকে যখন ঠিক করলেন যে তিনি এই সংসার জীবনযাপন ত্যাগ করে সন্ন্যাসী হবেন, তখন তিনি তাকে বললেন, খুব বিচার করে দেখো, ভালো করে পারবে কিন্তু দেখো, আর তাড়াতাড়ি তুমি সিদ্ধান্ত নিও না বলে একটা গল্প বললেন। কী গল্পটা কি? এক ব্যাদ আর বাজ পাখি দুজনে শিকার করতে বেরিয়েছে জঙ্গলে। একদিন শিকার পায়নি, খিদে পেয়েছে, ক্লান্ত হয়ে একটা গাছের তলায় বসেছে, আর খুব পিপাসা পেয়েছে, জল খাবে, কিন্তু চারদিকে কোথাও জল নেই। হঠাৎ ব্যাদ দেখলো যে উপর থেকে ফটফট টপ টপ করে জল পড়ছে। তার হাতে একটা পেয়ালা ছিল, সে পেয়ালা পিঠে দিতে জল ভর্তি হয়ে গেল। কিন্তু যেমনি ভর্তি হলে খেতে যাবেন, তেমনি বাজ পাখিটা ছো মেরে ওটাকে উল্টে দিল। এবার দ্বিতীয়বার এরকমই হলো, তখন ছো মেরে ফেলে দিল।
তো খুব রেগে গেল ব্যাস। নিজের যে বিশ্বস্ত বাজ পাখিটা এত বছর ছিল তার সঙ্গে, তাকে মেরে ফেললো। তারপর তার কী মনে হলো, উপর দিকে তাকালেন, কোথা থেকে জলটা পড়ছে, তা আগে কিন্তু মনে হয়নি। তাহলে একটা সাপ, সুধর সাপ, সে পেঁচিয়ে তার মুখটা নিচের দিকে আছে, আর তার মুখ থেকে টপ টপ করে বিষ পড়ছে। এই বিষ খেলে, ওইটি খেলেই যে তার প্রভু মরে যাবে, সেই জন্য বাজ পাখি উল্টে দিতেন। এই দেখে তো স্তম্ভিত ব্যাস। আর তাকে যে মেরে ফেলতে খুব দুঃখ হলো, তাকে সমাহিত করলেন। এই গল্পগুলি বলে দেখো, এই সিদ্ধান্ত তাড়াতাড়ি ভেবে চিনতে সব সিদ্ধান্ত নেবে। এক বছর তিনি ছিলেন নিউ ইয়র্কেতে, আর তার আশপাশ ছিলেন। আর স্বামী তখন আমেরিকায় আছেন। স্বামীজির একটা অলৌকিক দর্শন হলো। কী দর্শন? যে তুরানজি মহারাজের ভবিষ্যৎ কর্মপন্থা অতি উজ্জ্বল। তিনি সে কথা তুরানজি মহারাজকে বলেছিলেন, এবং তার ঠিক সত্যিটা অক্ষরতে ফলেছিল। এবার তুরানজি মহারাজের কর্মক্ষেত্রে পরিবর্তন হলো। পূর্ব প্রান্তে ছিলেন এবং পশ্চিম প্রান্তে এলেন। নিউ ইয়র্কে স্বামীর এক ছাত্রী ছিলেন, তার নাম মিস মিনি কুক। তিনি একটা জায়গাতে, নাভাদা প্রদেশে ভ্যালিতে 160 একর জমি করেছিলেন বেদান্ত আশ্রম প্রতিষ্ঠা করার জন্য। স্বামী কোনোদিন যেতে পারেননি, দেখেননি কি। কিন্তু তুরানন্দজিকে বললেন, ভাই, আমি তো এই জমিটা নিয়েছি, তুমি ওখানে গিয়ে একটা আশ্রম প্রতিষ্ঠা করো। এবার কিন্তু তুরানন্দ মহারাজ না বললেন না, সম্মত হলেন। বললেন, তখন স্বামীজি বললেন, যেখানে যাও কাজে প্রাণ মন ঢেলে দাও, আর সন্ন্যাসীর মতো থাকো। আবার বললেন, আবার স্বামী তাকে মনে করলেন, ভারতকে ভুলে যাও। যখন তিনি ঠিক করেছিলেন যে তুরানন্দজিকে পাঠাবেন, তখন সানপাসকে ভক্তদের বলেছিলেন, আমি তোমাদের কাছে একজন গুরু ভাইকে পাঠাবো, যিনি আমার চেয়ে বেশি অনুষ্ঠান পরায়ণ। আমি যে তত্ত্ব ব্যাখ্যা করলাম, তিনি তার জীবনে পরিণত করেছেন। আমি তুরানন্দকে পাঠাবো। সকলে অবাক হয়ে গেল, তার নাম শুনেছি। তখন তুরানন্দজি মহারাজকে স্বামীজি নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকো পাঠিয়ে দিলেন 1900 সালে 8ই জুলাই। তিনি সান ফ্রান্সিসকো এলেন, দেখলেন, জয় করলেন। এই বিবেকানন্দ, স্বামীজি আর তুরানন্দজি, তাদের যে অলৌকিক আধ্যাত্মিকতা ছিল, সেই আধ্যাত্মিকতার আলোক ছটায় বহির্মুখী জড়বাদী পাশ্চাত্যদের চোখ ঝলসে গিয়েছিল। বিবেকানন্দ বেদান্তে পরিচয় দিয়েছিলেন, পাশ্চাত্যের নবজন্ম হলো, তাদের সুপ্ত সম্ভাবনা রাশি জেগে উঠল। এই বিবেকানন্দের যে স্বামীজি যে প্রেরণা দিয়েছিল, এই প্রেরণাকে সজীব করে জাগিয়ে আরও ত্বরান্বিত করলেন তুরানন্দজি মহারাজ। তিনি পাশ্চাত্য মনকে, তুরানন্দজি মহারাজ পাশ্চাত্য মনকে সুশিক্ষিত সঞ্চারিত করলেন। ব্যক্তিগত সংস্পর্শে তিনি এসব কাজ করতেন। তিনি তাদেরকে আত্মানুসন্ধানের শক্তি জাগিয়ে দিতেন। আর আধ্যাত্মিক অনুরাগের মূল ছিল বিচার, হৃদয়াবেগ, তাদের সক্রিয় করে দিয়েছিলেন। তুরানন্দজি ঘনিষ্ঠ সংস্পর্শে এসে বেদান্ত সাধনায় তারা আত্মনিয়োগ করেছিলেন। আবার এখানে 1900 সালেতে স্বামীজির প্রচেষ্টায়, আগে বলেছি, তুরানন্দজির প্রচেষ্টায় সান ফ্রান্সিসকো বেদান্ত সমিতি স্থাপন হলো। এই সমিতিকে কেন্দ্র করে তুরানন্দজি মহারাজ আশপাশে লস অ্যাঞ্জেলস, আগে পিছিয়ে ওকল্যান্ড প্রভৃতি স্থানে তিনি গীতা, রাজযোগ, স্বামী জ্ঞানযোগ, যোগ, বিভিন্ন ক্লাস নিতেন। আর যেখানে যেতেন তিনি সেইখানে তার থাকবার তো জায়গা নেই আমাদের।
টাকা পয়সাও নেই। তো যেখানে যেতেন, যে ছাত্রী রাখতেন সেইখানে থাকতেন, তারা সব তার খরচ জোগাত। এইভাবে তিনি বেদান্ত প্রচার করেছিলেন। এইভাবে আমাদের ওদেশেতে কিন্তু বেদান্ত আন্দোলন অগ্রগতি, বেদান্তের অগ্রগতি হয়েছিল। স্বামী চলে যাবেন নামের ভারতবর্ষে, শেষ দেখা চিদানন্দজিমার সঙ্গে। দুজনে ট্রেনে আসছিলেন নিউ ইয়র্ক থেকে সান ফ্রান্সিসকোতে। চিকাগোতে স্বামীজি নেমে গেলেন ট্রেন থেকে। স্বামী শুধু একটি কথা, হরি ভাই নামো নামো। তারপর স্বামীজি ইউরোপে ভারতবর্ষে চলে গেলেন। কিন্তু ওখানে গিয়ে তিনি মাঝে মাঝে চিঠি লিখতেন স্বামীজি, বলতেন, উৎসাহ দিয়ে বলতেন, আমার দৃঢ় ধারণা মা এখন আমার অপেক্ষা তোমাদেরকে দ্বারা 100 গুণে বেশি কাজ করাবেন। মায়ের ইচ্ছায় সব কাজ সুন্দরভাবে হবে, চলবে, ভয় পেও না। স্বামীজির এই নির্দেশ তিরোধানজিমাজ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। এইবার শান্তি আশ্রম স্থাপন, মিনিকুকের দেওয়া সে অপরিচিত পাহাড়ি অঞ্চল তিনি চললেন। সঙ্গে 12 জন মাত্র বেদান্ত অনুরাগী ছাত্রছাত্রী, বেশিরভাগ এই নারী, মেয়ে আর কয়েকটি পুরুষ। আগস্ট মাস, 3 আগস্ট, তো গরমকাল শেষ হয়ে আসছে আমেরিকাতে। চিন্তা করুন, অজানা জায়গা, কোথায় আছে সেটাও ঠিক নেই। কিন্তু স্বামীজির আদেশ, জগন্মাতার আদেশ, তিনি চললেন ছাত্রছাত্রীদের নিয়ে। মায়ের কাজ যেতেই হবে, কিন্তু সন্ন্যাসী, তিনি অভয়, ভয়শূন্য। এই নিকুকের যে জমিটি, এটা অনেক দূর। প্রথমে রেলযোগের শেষ স্টেশন সান জোস, সেখানেতে 22 মাইল 4 ঘোড়াগাড়ি করে হ্যামিল্টন পাহাড়, সেটি 4400 ফুট উঁচু। ওখানে জগৎ বিখ্যাত লিক অবজারভেটরি আছে। যাওয়ার পথে পড়ে সান্তা ক্লেয়ার ভ্যালি, সেখানে আঙুর, কমলা, বিভিন্ন ফলের বাগান রয়েছে। তারও আরও দক্ষিণ পূর্বে আরও 18 মাইল সেন্ট অ্যান্টনি ভ্যালি। দূরে হচ্ছে সিয়েরা নেভাডা পর্বতমালা। ওই ভ্যালিতে মিনিকুকের 160 একর জমি। জমিটা দীর্ঘতে 1.5 মাইল, প্রস্থে 1/2 মাইল। চারদিকে কাঁটা তার দিন বেড়া দেখলেন। গরমকালে খুব গরম আর শীতকালে খুব শীত। 2 বছর এখানে ছিলেন শান্তি আশ্রম। এটি কীরকম? জঙ্গলে ভরা, উঁচু নিচু। একটা অংশে ওক, পাইন, বিভিন্ন গাছ আছে, আরেকদিকে সমতল, বড় বড় ঘাসে ভরা, জল নেই, অনুর্বর। একটা খাড়ি আছে, তাও জল নেই। শীতকালে বৃষ্টি হয়, শুকিয়ে যায়। দেখলেন যে একটা মাত্র পুরাতন কাঠের ঘর আছে, আর কিচ্ছু নেই। 12 জনগুলো কোথায় যাবে? জল কোথায় পাওয়া যাবে? এই মায়ের মতো স্নেহ তার উঠল। আর জল কোথা পাওয়া যাবে? জানা গেল 4 মাইল দূর থেকে জল আনতে হবে। তিনি খুব চিন্তিত হয়ে বললেন, পুরো জায়গাটা ঘুরলেন। তারপর তিনি জগদম্বার কাছে অনুযোগ করলেন, মা, এ কী করলে? তোমার ইচ্ছা কি এই? রূপ কঠোরতা অভ্যাস করতে পারে, মানা যাবে তো অভ্যাস করলে। আশ্রয় নেই, জল নেই, তার কী অবস্থা, কী করবে? একজন ছাত্রী, তিনি তিরোধানজিমাজের মনোভাবটা বুঝতে পারেন বলে বোধহয় হতাশ হয়ে গেছেন। তখন তিনি তিরোধানজিমাজের কথাই তাকে মনে করে দিলেন, স্বামীজি, আপনি হতাশ হলেন কেন? আমি তো জগন্মাতার উপর বিশ্বাস হারিয়েছেন। আপনি চিন্তিত হবেন না, তিনি সব ঠিক করে দিবেন। তিরোধানজি ভাবলেন, আরে এরা সুখী লোক, বাড়িতে থাকে, অথচ এই নির্জন জায়গাতে এসে এই ছাত্রী এত সাহস। তাই আনন্দের সঙ্গে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, মা আমাদেরকে রক্ষা করবেন। তোমার কি বিশ্বাস? আজ থেকে তোমার নাম দিলাম শ্রদ্ধা। রাতে তিরোধানজি মহারাজ মা জগদম্বার আশ্বাস পেলেন, ভয় নেই বৎস,
সব ঠিক হয়ে যাবে। তাই হলো। যে মায়ের খেলা দেখলেন, ছেলেরা সব যা ছাত্র জেনেছিল কয়েকটা তাও খাটানো হলো, একটা কুয়ো খোঁড়া হলো। পরের দিন কোথা থেকে একটা, কোথায় জল পাওয়া যায় জলবিদ্যাবিদ একটা লোক এসে গেল। তিনি খানিকটা চেষ্টা কী করে কাছে একটা জলের সোর্স পেয়ে গেলেন। দেখো, তারপর কী করলেন, ছাত্ররা কী করলো, পুরো কাঁচা ইট ছাত্রছাত্রীরা কাঠের দিয়ে 3-4টা কেবিন তৈরি হলো, একটা ধ্যানঘর করা হলো, একটা ডাইনিং ঘর হলো। কেবিন করলেন ওই গুরুদাস মহারাজ আরেকজন লোক। আর কি দেখুন, স্বামীজি তো অবাক হয়ে গেলেন, কেউ উদ্যমশীল, আজ্ঞা বা শিল্পকাজকে নিপুণ একটা লোক এই কোথা থেকে এসে গেল। তিনি যে কোনো কাজেতে সবসময় হাজির, কুছ পরোয়া নেই, সবসময় আগুয়ান। তখন তিনি তার নাম দিলেন সাধুচরণ। কয়েকদিনের মধ্যে জায়গাটা হয়ে গেল। একটা কেবিনে তুরেন্দ্র মহারাজ থাকতেন, আর ওনার কেবিনে ওনারা সব ভাগ করে থাকত। মাই সব ব্যবস্থা করে দিলেন। এইবার সাধন জীবন আরম্ভ হলো এই উদ্দেশ্যে, একবার ভারতীয় পদ্ধতিতে। মাঝে মাঝে নতুন ছাত্রছাত্রী আসতো, এই করে 12 থেকে 22 জন হয়ে গেল। আমরা চিন্তা করি সেই 122 বছর আগেকার কথা, যে একটা নির্জন জায়গা, যেখানে একটা ভারতীয় সন্ন্যাসী তিনি গাছের তলায় বসে ধ্যান করে ছাত্রদের নিয়ে তিনি সাধনা করাচ্ছেন। খুব শান্ত বলে ওই জায়গাটা। তখন তুরেন্দ্র মহারাজই নাম দিলেন শান্তি আশ্রম। এই শান্তি আশ্রম কিন্তু আমাদের শান্তি সেন্টার সাব সেন্টার। এখন ওখানে প্রতি বছর কিন্তু প্রত্যেক বছর রিট্রিট হয়। ওইটাকে আরও জাগিয়ে তুলে দিয়েছিলেন স্বামী ত্রিগুণানন্দজি মহারাজ। কীরকম রুটিন ছিল ওখানকার, ভোর 5টা স্নান, তারপরে ধ্যান করে ধ্যান, ফায়ার প্লেস ছিল, চারদিকে ঘুরে বসত। এটা শীতকালে। গরমকালে কী হতো, যে ওক গাছ ছিল, পাইন গাছ ছিল, ওর চারদিকে বসে থাকতেন, ধ্যান শেখাতেন। ছবি আছে, দেখবেন স্বামী তুরেন্দ্র মহারাজের জীবনী আছে, জগদীশ মহারাজ, তাদের ছবি রয়েছে, সুন্দর রয়েছে। আর ধ্যানের সময় ধ্যান করার আগে তুরেন্দ্র মহারাজ সংস্কৃত শ্লোক পাঠ ব্যাখ্যা করতেন। তার 1 ঘন্টা ধ্যান, তারপর 1 ঘন্টা ধ্যানের পর ব্রেকফাস্ট তৈরি, জল আনা, কাঠ কাটা, শাকসবজি লাগানো, অন্যান্য কাজ। সকাল 8টায় ব্রেকফাস্ট, তারপর নিজের কাজ। আবার 10টা থেকে 11টা তুরেন্দ্র মহারাজের গীতা পাঠ ব্যাখ্যা, তারপর 1 ঘন্টা ধ্যান, বেলা 1টা লাঞ্চ, সন্ধ্যা 7টায় ডিনার, তারপরে ধ্যান, রাত 10টায় ঘুমোতে যাওয়া। দেখুন আমাদের ভারতীয় সন্ন্যাসীর জীবন, তুরেন্দ্র মহারাজের শিক্ষা। তার সবসময় আগে বলছে ওম ওম ওম, শিব শিব শিব, এই ধ্বনি উঠত। বললেন মায়ের চিন্তা তোমরা মগ্ন হও, জাগতিক সব কথা ভুলে যাও, আসমে শুধু মায়ের চিন্তা, মায়ের কথা, শহরে ভাব ভুলে যাও। বলতেন আশ্রমের স্বাধীনতা থাকুক, কিন্তু যথেচ্ছরিতা থাকবে না। এই হচ্ছে মায়ের শরণাগতি, মায়ের শাসন নীতি। দেখো কেমন আমরা সংঘবদ্ধ। এবার সংঘ টিকে থাকে এই জন্য। এরই সংঘকে মানুষকে মুক্ত করে সংঘের এই শ্রেষ্ঠ রূপ হচ্ছে এর সঙ্গে শ্রেষ্ঠ রূপ। কারণ এগুলি আধ্যাত্মিক নিয়মের উপর প্রতিষ্ঠিত, জোর করে চাপানো নয়। বলতেন আমি প্রেমের দ্বারা শাসন করি, সকলকে বিশ্বাস করি, সকলকে স্বাধীনতা দিই, কোনো সংঘর্ষ নেই, পারস্পরিক প্রীতি আমাদের এক করে রেখেছি, মাই সব করছেন। এই হচ্ছে সংঘ কাজের মূল কথা, কিন্তু তিনি বলে দিলেন। তুরেন্দ্র মহারাজ ছিলেন
আধ্যাত্মিক একবারে মুনিকুণ্ডের মতো। এইভাবে তিনি শান্তি আশ্রমে আন্তরিকতার সঙ্গে নিজের কাজে আত্মনিয়োগ করেছিলেন। ভিন্ন প্রকৃতি, ভিন্ন ধারণার বশবর্তী মানুষকে তিনি বেদান্ত সাধনার উচ্চতর স্তরে তুলে দিয়েছিলেন। তিনি তাদের জীবনকে একেবারে পরিবর্তন করে দিয়েছিলেন। তিনি গুরুদাস মহারাজকে বলতেন, বাবা, ভারতে যা শ্রেষ্ঠ সম্পদ তা তোমাদের দিয়েছি মুক্ত হস্তে, এই অমূল্য রত্ন তোমরা সযত্নে রক্ষা করে। ছাত্র তাই করেছিলেন। কিন্তু তিনি এমন ছাত্রই তৈরি করেছিলেন, তা একটা ঘটনা বলছি। তখন তুরেন্দ্রমা চলে এসেছেন। শঙ্করী বলে এক ছাত্র, তার নাম শঙ্করী উনি রেখেছিলেন। তা কঠিন রোগ হলো, মৃত্যুশয্যা সাহিত্য। তার বন্ধুরা পালাকতা সেবা চেষ্টা করছে। তখন তিনি বললেন, আমি শ্রীরামকৃষ্ণের ডাক পাচ্ছি, তোমরা শ্রীরামকৃষ্ণের নাম করো। তখন তার যারা সেবা করত বন্ধুরা, তিনি নিজে শঙ্করী অনবরত শ্রীরামকৃষ্ণ নাম করে যাচ্ছে। তারপর বললেন, না, যে এই শঙ্করী প্রচণ্ড কষ্ট হচ্ছে। তখন তার বন্ধু বলল, তুমি চুপ শোনো, আমরা বলি, তাই করো। তারপর যখন মৃত্যু এগিয়ে এসছে, বলে শ্রীরামকৃষ্ণ এসেছে আমাকে নিতে, আমি চললুম, বলে তিনি মৃত্যু চলে গেলেন। দেখুন কীরকম জীবন করেছিলেন। তুরানীর এই কঠোর পরিশ্রমে তার শরীরটা ভেঙে পড়ল, স্নায়ু রোগ হলো, দুর্বল হয়ে গেল। তিনি ঠিক করলেন ভারতে ফিরে যাবেন। আর স্বামীকে দেখবার তার তীব্র ইচ্ছা হলো। তা তিনি ভেবেছিলেন তিনি বিশ্রাম করে ভারত থেকে বিশ্রাম করে আবার ফিরে আসবেন। ছাত্রছাত্রীরা বললেন, তারা সম্মত হলো। তা ফার্স্ট ক্লাস ভাড়া দিল। কিন্তু চিরানন্দীকে মা জগদম্বা দেখা দিলেন। বললেন, বৎস, এখানে থাকো, সুন্দর সুন্দর বাড়ি হবে, তুমি থাকলে আশ্রমের উন্নতি হবে। তিনি দেখিয়ে দিলেন তুরানন্দীকে, মা দেখো, শিষ্য শোভিত স্থান, সমস্ত শিষ্য রয়েছে, সব রয়েছে। কিন্তু চিরানন্দী মা রাজি হলেন না। তিনি মাকে বললেন, রাজি হলেন না। মাকে বললেন, স্বামীজিকে দেখবার খুব ইচ্ছা, আমি একবার ভারতে যাবই। যেমনি বললেন, মা জগদম্বা গম্ভীর স্বরে অন্তর্হিতা হয়ে গেলেন, তার ইচ্ছা নয়। চিরঞ্জীব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, বললেন, জগদম্বার আদেশ অগ্রাহ্য করে আমি ভুল করেছি, এখন আর উপায় নেই। চিরঞ্জীব মহারাজ শান্তি আশ্রম ত্যাগ করে চলে এলেন সানপাস্কিতে। আর তার খারাপের কথা শুনেও স্বামী তাকে চিঠি লিখেছিলেন। তা ঠিক স্বামীর শরীর যাওয়ার আগে তাকে ফিরে আসতে বলেছিলেন। তারপর 1902 সালের 3রা জুন চিদানন্দজি মহারাজ জাহাজে উঠলেন। 14 জুলাই মোট হলেন, তো স্বামীটা আর নেই। রেঙ্গুনে খবর পেলেন স্বামীর শরীর গেছে। আর তিনি শান্তি আশ্রমে ফিরে গেলেন না। 3 বছর শান্তি আশ্রমকে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে কাটিয়ে দিয়ে তার অবশিষ্ট জীবন তিনি তপস্যায় কাটিয়ে দিলেন। তার এই যে শান্তি আশ্রমের কাজ রামকৃষ্ণর সঙ্গের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি কী করেছিলেন, কীভাবে জীবনযাপন করতেন, পরবর্তীকালে তার ছাত্রছাত্রীরা সেটি কথা লিখে গেছেন। আমেরিকা অভিজ্ঞতা শুনে বলতেন, আমি প্রত্যক্ষ অনুভব করতাম মা আমাকে প্রতি পদক্ষেপে চালিত করছেন। এই মায়ের ইঙ্গিত, ভগবত ইঙ্গিত চলছিল বলেই তিনি আমেরিকাতে বেদান্ত বিচারের তিনি সাফল্য লাভ করেছিলেন এবং সুদূর প্রসারী হয়েছিল। সেই 122 বছর পরে এখনও শান্তি আশ্রম আছে, এখনও প্রতি বছর রিট্রিট হয়। আশ্চর্যের বিষয়, যে কমিউনিটিতে স্বামী তুরানন্দজি মহারাজ ছিলেন
সেই কেবিনটি এখনও রয়েছে। আশপাশে যে নতুন সব কেবিন তৈরি হয়েছিল কয়েকবার আগুনে পুড়ে গেছে, কিন্তু তুরান্দ্র মঠের কেবিন কিন্তু কোনো দিন পুড়েনি, অক্ষত অবস্থায় রয়েছে। আশ্চর্য ব্যাপার, মায়ের কাজ এই জন্য হয়নি। এই যে তুরান্দ্র যে কাজ, এই কাজ আমাদের যে আমেরিকাতে প্রত্যেকটি বেদান্ত সোসাইটি এইভাবে করেছিল। কেন তারা করেছিলেন, তারা শ্রীরামকৃষ্ণের উপর নির্ভরশীল ছিলেন, মায়ের উপর নির্ভরশীল ছিলেন, তারা প্রচণ্ড পরিশ্রম করেছেন, তারা আত্মত্যাগ করেছিলেন। এইভাবে ভেবে আমাদের যে প্রত্যেকটি আশ্রম বেদান্ত সোসাইটি আমেরিকাতে শূন্য থেকে করে 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 আজকে মহিমে পরিণত হয়েছে। এই পুণ্য জন্মতিথিতে এই স্বামী তুরান্দ্র মহারাজের যে আমেরিকার যেতে অবদান বেদান্ত প্রচারে, সেইটি তার অনুধ্যান করতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ নমস্তে।